আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় অঙ্কের মধ্যে যদি এরকম কোনো সমন্বয় থাকে, এখানে বলা আছে বিনিয়োগের প্রাপ্য সুদ বা বকেয়া সুদ বা অনাদায়ী সুদের পরিমাণ ৩,০০০ টাকা, সমন্বয়ে বলা আছে। আবার রেওয়া মিলের মধ্যে বিনিয়োগ আছে 10% ৬০,০০০ টাকা, আর বিনিয়োগের উপর সুদ আছে ২,০০০ টাকা। তাহলে এই সবগুলো সমন্বয় করে আমরা লিখব কিভাবে, তাই না? কিভাবে সমাধান করব, ভালো করে লক্ষ্য করি। এখানে এই বিনিয়োগ এর উপরে যে 10% আছে, আমরা বিশেষ করে নর্মালি এই ৬০,০০০ টাকার উপরে 10% হিসেব করে ৬,০০০ টাকা হয়, তাই না? এইভাবে তো পার্সেন্টেজ কাটি। কিন্তু একটা কথা বলা আছে, সমন্বয়ে যদি বিনিয়োগের সুদের পরিমাণ ৩,০০০ দেয়া থাকে, তাহলে এই পার্সেন্টেজ আর কাটার প্রয়োজন হবে না। আমি আবারও বলছি, লক্ষ্য করি, সমন্বয়ে যদি বিনিয়োগের সুদের পরিমাণ দেয়া থাকে, তাহলে এই ৬০,০০০ টাকার উপরে 10% আর কাটার প্রয়োজন হবে না। এই 10% ইনঅ্যাক্টিভ, ওটার কোনো কাজ নাই, কারণ কত বকেয়া আছে স্পষ্ট বলা আছে, সেই জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা লিখব কিভাবে? এটা লিখব এইভাবে। আমরা বিষাদয় বিবরণী যখন প্রস্তুত করব, এই যে আমি বিষাদয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী পাশাপাশি দুটো ছোটো ছোটো করে ছক অঙ্কন করলাম বোঝানোর জন্য। প্রথমে রেওয়া মিলে যে বিনিয়োগের সুদ দেওয়া আছে ২,০০০, এইটা লিখব অন্যান্য আয় বা অপরিচালনা আয়ের মধ্যে, এই ২,০০০ টাকা লিখব এইখানে। এইটার সাথে এই বকেয়াটা যোগ করব ৩,০০০। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। বিনিয়োগের সুদ প্রাপ্য হয়েছে মানে বকেয়া হয়েছে, তো প্রাপ্য বিনিয়োগের সুদ মানে কি? আমাদের ২,০০০ টাকা যে রেওয়া মিলে দেওয়া ছিল, এইটা এই বিনিয়োগের সুদটা আমরা পেয়েছি, তো রেওয়া মিলে দেওয়া আছে, সেটা আমরা আগে লিখব। এইটার সাথে এই বকেয়া বিনিয়োগের সুদ যোগ করব। আমরা জানি বকেয়া থাকলে যোগ হয়। এখন অনেকের মনে হতে পারে, তাহলে পার্সেন্টেজটা কী হবে? না, পার্সেন্টেজ আর কাজ করবে না। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যদি এইখানে এই সুদের পরিমাণ সরাসরি দেওয়া থাকে, তাহলে পার্সেন্টেজ আর কাজ করবে না। এবার এই দুটো যোগ করে ৫,০০০ হলো। এই তো হলো আমাদের আয় বিবরণীতে। এখন আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখব? আর্থিক অবস্থার বিবরণীতে বসবে এই বিনিয়োগটা আগে বসবে, বিনিয়োগ অংশে আলাদা বসবে। আমরা অনেক সময় বিনিয়োগের সাথে বিনিয়োগের প্রাপ্য সুদ যোগ করি ৩,০০০ টাকা, কিন্তু বিনিয়োগের সাথে বিনিয়োগের সুদ যোগ হবে না। কারণটি হচ্ছে, বিনিয়োগটা হচ্ছে মধ্যমেয়াদী বা বিনিয়োগ, বিশেষ করে সম্পদ, এই সম্পদটা বিনিয়োগের মধ্যে পড়ে, তাই বিনিয়োগের মধ্যে বিনিয়োগ নামে সরাসরি লিখব। আর এই যে বকেয়া আছে বিনিয়োগের সুদ ৩,০০০ টাকা, এটা তো সমন্বয়, দুই জায়গায় বসবে। তো একবার বিনিয়োগের সুদের সাথে যোগ করলাম এই ৩,০০০ টাকা, আর একবার চলতি সম্পদ পাশে বসবে। চলতি সম্পদ পাশে প্রাপ্য বিনিয়োগের সুদ নামে এই ৩,০০০ টাকা লিখব। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি। প্রথমে এই যে রেওয়া মিলে যে দুইটা দেওয়া ছিল, ৬০,০০০ টাকা বসবে বিনিয়োগ পাশে, একবারেই বসবে, রেওয়া মিলের আইটেমে একবার ব্যবহার করা হয়। আর বিনিয়োগের সুদ ২,০০০ ছিল, এটাও কিন্তু অন্যান্য আয়ের মধ্যে একবার লিখেছি। বাট সমন্বয় যে ৩,০০০ টাকা, এটা দুইবার লিখতে হবে। একবার বিনিয়োগের সুদের সাথে যোগ করব অন্যান্য আয়ের মধ্যে, আরেকবার চলতি সম্পদ পাশে লিখব। এইভাবে আমরা বিনিয়োগের সুদ হিসাবভুক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্যই একটা একটা করে আইটেম আলোচনা করার চেষ্টা করি, শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।